আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। আপনারা অলরেডি আজকে ফার্স্ট স্লাইড দেখে বুঝতে পেরেছেন, আমরা আজকে কোন বিষয়ের উপর ক্লাস নেব। আজকে আমরা বাংলা সাহিত্যের ডাক এবং খনার বচন বিষয়ক ক্লাসটি নেব এবং পুরা ক্লাসটি জুড়ে আপনাদের সাথে আমি আছি মাহবুব আহমেদ। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এই স্লাইডে দেখতে পাচ্ছি যে ডাক এবং খনার বচন প্রকৃতপক্ষে কী? ডাক এবং খনার বচন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একটি মুখে মুখে প্রচলিত একটি হচ্ছে বচন বা যেটাকে আমরা উক্তি বলতে পারি। তাহলে আমরা যদি অ্যাজ এ হোল একটু ডিটেলস এটা নিয়ে কথা বলি তাহলে যেটা পাবো যে ডাক এবং খনার বচন কি যদি আমি বলতে চাই তাহলে প্রথমেই আসবে এটা কোন যুগের সৃষ্টি। এটা হচ্ছে প্রাচীন যুগের সৃষ্টি, তবে এটা মুখে মুখে প্রচলিত হয়ে আধুনিক যুগেও টিকে আছে। মূলত আমরা যদি ডাক এবং খনার যে বচন রয়েছে সেটার যদি আমরা পর্যায়ক্রম সেটা দেখে থাকি তাহলে এটা প্রাচীন যুগে সৃষ্টি হয়েছে, মধ্যযুগে এটা আরও বিকাশ লাভ করে, কিন্তু কালক্রমে এটার ভাষা অনেকাংশে পরিবর্তিত হয়ে আছে। এজন্য আমরা যদি এখানে দেখি যে এর ভাষায় কিন্তু আমরা কোনো প্রাচীনত্ব দেখতে পাবো না, অর্থাৎ এর ভাষায় কোনো প্রাচীনত্ব অবশিষ্ট নেই। এবার আমরা ডাক এবং খনার বচনের সাহিত্যিক প্রেক্ষাপট জানব। তাহলে প্রথমেই যেটা নিয়ে আমাদের একটু সমস্যা মনে হতে পারে যে এটা কোন যুগের নিদর্শন, এটাকে আমাদের অ্যান্সার করতে হবে যেটা হচ্ছে প্রাচীন যুগের নিদর্শন। তবে যদি বলে যে কোন যুগে এটি সবচেয়ে বেশি বিকাশ লাভ করে তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে মধ্যযুগে এটা হচ্ছে বিকাশ লাভ করে। আরেকটা কোশ্চেন যেটা আমরা আগের স্লাইড থেকে বলতে পারি যে নিম্নোক্ত কোন সাহিত্য কর্মটিতে কোনো প্রাচীনত্ব অবশিষ্ট দেখা যায় না, এটার অ্যান্সার হবে হচ্ছে ডাক এবং খনার বচন। আচ্ছা, এবার আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি যে যদি আমি বলি ডাক এবং খনা শব্দদের অর্থটা কি, তিব্বতী ভাষায় এর অর্থটা হচ্ছে প্রজ্ঞাবান, অর্থাৎ জ্ঞান বুদ্ধি সম্পন্ন, এই ধরনের অর্থ প্রকাশ করে। আর এই যে বচনগুলিতে আমরা যদি দেখতে চাই সেটাতে হচ্ছে শুভাশুভ নীতি এবং উপদেশ বাচক যে প্রাজ্ঞোক্তিগুলো স্থান পেয়েছে, অর্থাৎ কি করলে ভালো হবে বা ওই সমাজের জন্য বা ওই বিষয়ের জন্য যে ভালো বা নীতিবাচক বা যেসব উপদেশবাচক যে বিষয়গুলো রয়েছে সেগুলোই হচ্ছে ডাক এবং খনার বচনের মূল বিষয়বস্তু হিসেবে গৃহীত। এখান থেকে বিসিএস একটা কোশ্চিনও ছিল যে ডাক এবং খনার বচনের মূল বিষয়বস্তুটা কী। তাহলে আপনারা যদি এই অংশটুকু খেয়াল করেন তাহলে কিন্তু সেই কোশ্চেনটা অ্যান্সারটা করতে পারবে। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে খনার বচনের বৈশিষ্ট্যতে আমরা চলে যাব। আচ্ছা, খনা নামে আমরা যাকে চিনি তার প্রকৃত নাম হচ্ছে লীলাবতী এবং তিনি তার রচনায় যে বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে কৃষি বিষয়ক এবং হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বা অ্যাস্ট্রোলজি যেটা সেটাকে তিনি বিশেষ ফোকাস করেছেন এবং তার এই রচনাগুলিতে এই কৃষি এবং লোকজীবন কেন্দ্রিক যে বিচিত্র অভিজ্ঞতা বা তার যে অভিজ্ঞতা ছিল বা সেগুলো বা একজন বিদুষী নারী হিসাবে তার এইসব ব্যাপারে যে সকল অভিজ্ঞতা ছিল সেগুলোই তিনি এগুলোতে তুলে ধরেছেন এবং এই সাহিত্যকর্ম বা যে এই যে বচন যেটা বিশ্লেষণ করলে দেখব মূলত এখানে ফসল উদ্ভিদ এবং দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপদেশ, অর্থাৎ সেই সময়কার যদি আমরা সমাজ বিশ্লেষণটা করি তাহলে সেই সময় কিন্তু কৃষিভিত্তিক সমাজ ছিল। তাহলে কৃষিভিত্তিক সমাজকে টিকিয়ে রাখার জন্য যে আমরা বলতে পারি অ্যাস্ট্রোলজি বা যে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যে জ্ঞান ছিল সেটা কিন্তু খনা তার বচনের মধ্যে উপস্থাপন করেছেন। এবার হচ্ছে ডাকের বচনের বৈশিষ্ট্যটা জানবো আমরা আর কি। হ্যাঁ, তাইলে যেটা আমরা এখানে দেখছি ডাকও কিন্তু একজন প্রাচীন বাংলার একজন হচ্ছে বচনকার। বচনকার বলতে তিনি হচ্ছে তার মুখে মুখে যেগুলো উক্তি করেছিলেন। আচ্ছা, তার বচনের বিশেষ বিষয়বস্তুটা ছিল জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্র। আচ্ছা, তাইলে ওখানেও কিন্তু ডাকের খনার বচনে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বললাম কৃষি এবং যে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কথা বলেছি এবং প্লাস আরেকটা জিনিস দেখিয়েছি আপনাদেরকে যে কৃষি এবং লোকজীবন কেন্দ্রিক যে বিচিত্র অভিজ্ঞতা। তাহলে যদি খনার বচনের বিশেষ বৈশিষ্ট্য যদি একটাই উল্লেখ করে তাহলে আপনাদের অ্যান্সার করতে হবে অবশ্যই কৃষি কেন্দ্রিক যেটা, হ্যাঁ, এটাই বৈশিষ্ট্য থাকবে। আর যদি ডাক এবং খনার বচনে একসাথে আসে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করব কৃষি এবং হচ্ছে জ্যোতিষশাস্ত্র, এটাই থাকবে। যদি ডাকের বচন শুধু
স্পেসিফিকলি আসে যে ডাকের বচনের বৈশিষ্ট্য কোনটা, তাহলে সেটাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে এখানে মেইন ফোকাস লাভ করবে। আচ্ছা, তাহলে এই ডাকের বচনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে থাকবে জ্যোতিষশাস্ত্র, তাছাড়াও যে আরও 2টা বস্তু যে বিশেষত্ব পেয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্ষেত্রতত্ত্ব এবং আরেকটা হচ্ছে মানব চরিত্র, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। তাইলে এই যে তিনি ফোকাস করেছেন মানব চরিত্র এবং প্রকৃতির যে ব্যাখ্যাটা, এটা তিনি তার রচনায় মেইন ফোকাস করেছেন। আচ্ছা, তাইলে এই যে আমরা এখন বলতেছি যে বচন আমরা কাকে বোঝাবো? যেমন আমরা ডাক এবং খনা দুইজনকেই বচনকার বলেছে। বচনকার বলতে বোঝায় যে এটা কোনো লিখিত নিদর্শন নেই। তারা হয়তো মুখে, মুখে একজন বিদ্বান বা বিদুষী ছিলেন। তারা মুখে, মুখে যেগুলো বলেছেন সেগুলোই কালের পরিক্রমায় মুখে, মুখে প্রচলিত হয়েছে এবং এটাই কিন্তু এই লোকসাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচিত। লোকসাহিত্য বলতে যেটা মানুষের মুখে, মুখে ক্রমান্বয়ে পার হয়ে এসেছে সেটাই হচ্ছে এই লোকসাহিত্য এবং এটারই হচ্ছে আদি নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে ডাক এবং খনার বচন। আচ্ছা, তাইলে যদি একদম আমরা জিস্ট কথা বলতে চাই যে তাইলে কিন্তু ডাক এবং খনার বচন বাংলা সাহিত্য এবং হচ্ছে লোকজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন কৃষি, জ্যোতিষ এবং আবহাওয়া নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক। মানে তারা যে সমস্ত উক্তি করেছেন সেগুলো কিন্তু এখনও আমাদের মধ্যে প্রচলিত আছে। যেমন আমি প্রথম স্লাইডে এখানে একটা দেখিয়েছিলাম, দেখেন এই যে এখানে রয়েছে আর কি, এটা কিন্তু একটা বচন দেওয়া আছে যে আম খেলে ঘুম হয়, জাম খেলে রক্ত, আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত। তাহলে এইভাবে কিন্তু ছড়ার মাধ্যমে বা পদ্যর মাধ্যমে তারা ওই সময়কার বিষয়বস্তুকে তুলে ধরেছেন। এখন লাস্ট সাইডে ফেরত গেলে আমি আরেকবার কথা যেটা বলবো সেটা হচ্ছে যে যদি খনার বচনের কথা আসে তাহলে আমরা মেইনলি ফোকাস করব যে প্রাচীন কৃষি জীবন এবং হচ্ছে আবহাওয়া তত্ত্ব। যদি ডাকের কথাটা নিয়ে আমরা ফোকাস করি যদি ডাকের কথাটা নিয়ে আমরা ফোকাস করি এখানে, তাহলে কিন্তু আমরা হচ্ছে মেইনলি জ্যোতিষশাস্ত্র এবং হচ্ছে যে লোককেন্দ্রিকতা এই বিষয়টাকে হচ্ছে আমরা ফোকাস করব। মোটামুটি এই ছিল আপনাদের জন্য ডাক এবং খনার বচনের ক্লাসটুকু। আশা করি যে এই ক্লাসটা করলে ডাক এবং খনার বচন রিলেটেড অন্য কোনো সমস্যাই আপনাদের থাকবে না এবং পরীক্ষায় আপনারা এখান থেকে যে কোনো প্রশ্ন কেন অ্যান্সার করতে পারবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।